হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এক্সট্রা সিলেবাসের একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মানব শারীরতত্ত্ব, বর্জ্য ও নিষ্কাশন। এটা হচ্ছে অধ্যায় নাম্বার 6। তো আমরা এই অধ্যায়টা পড়ব কেন? কারণ এই ইনফোগ্রাফি দেখতে পাচ্ছি এই অধ্যায়টা অনেকবার এসেছে বিগত বছর। ম্যাথ, ড্যাট, খুলনা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, অনেক জায়গায় এই অধ্যায় থেকে অনেক কোশ্চেন এসেছে। সো অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট, এই জন্য আমরা এই অধ্যায়টা পড়ব। আচ্ছা, আসেন শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমেই আমরা যে প্রতিদিন পানি গ্রহণ করতেছি, আমাদের প্রতিদিন গৃহীত পানি আর শরীর থেকে বের হয়ে যাওয়া পানি, এই দুইটা কিন্তু সমান। তাহলে এটা কীভাবে? এখান থেকে অনেক এমসিকিউ আসে। যেমন আমরা যে প্রতিদিন পানি গ্রহণ করতেছি, তা পানি পান করার মাধ্যমে 1450 ঘনসেন্টিমিটার পানি আমরা আমাদের শরীরে নিচ্ছি, ইনটেক হচ্ছে। দেন খাদ্যের মাধ্যমে যাচ্ছে 800 ঘনসেন্টিমিটার। এরপর কোষীয় শোষণ, আমরা যে অক্সিজেন নিচ্ছি, অক্সিজেনের সাথে অনেক বাষ্প, সাথে অনেক পানিও আসতেছে, এখান থেকে আসছে 350 ঘনসেন্টিমিটার। এবং লাস্টলি আমরা আমাদের মোট পানি যে গ্রহণ, সে আসতেছে মোট 2600 ঘনসেন্টিমিটার। এখন দেহের ভিতরে সাম্যাবস্থা বজায় রাখার জন্য বা রাখতে গেলে এই আমাদের যে প্রতিদিনে পানি গ্রহণ করতেছে, এই গৃহীত পানি সমান আমাদের যে পানিটা বের হয়ে যাচ্ছে, এই পানিটা সমান হতে হবে। অর্থাৎ গৃহীত পানি এবং বর্জিত পানি দুটাই সমান হবে। তাহলে আমাদের প্রতিদিন গৃহীত পানি আমরা পাইলাম মোট 2600 ঘনসেন্টিমিটার। তার মানে আমাদের শরীর থেকে যে পরিমাণ পানি বের হয়ে যাবে, সেটা একজ্যাক্ট 2600 ঘনসেন্টিমিটারের সমানই হবে। কিভাবে? তো এখন যে আমরা প্রতিদিন পানি ত্যাগ করতেছি, কিসের মাধ্যমে? অশ্রুর মাধ্যমে। সামান্য ফুসফুস থেকে আমরা যে নিঃশ্বাস গ্রহণ করতেছি, সেখানেও পানি ঢুকতেছে, আমরা ত্যাগ করতেছি, সেখান থেকেও 400 ঘনসেন্টিমিটার পানি আমরা ত্যাগ করতেছি। এরপর ঘাম, আমরা যে কাজ করার সময় যে ঘামতেছি, শরীর থেকে যে পানি বের হয়ে যাচ্ছে, এখান থেকে 600 ঘনসেন্টিমিটার পানি বের হয়ে যাচ্ছে। এরপর আমরা প্রতিদিন মূত্র বিসর্জন করতেছি, এর মাধ্যমে 1500 ঘনসেন্টিমিটার পানি বের হয়ে যাচ্ছে। এবং আমরা মূত্রের সাথে যে মল ত্যাগ করি, মাঝে মাঝে মল ত্যাগ করি, এই মলের সাথেই প্রায় 100 ঘনসেন্টিমিটার পানি আমরা ত্যাগ করতেছি। তাহলে মোট আমাদের যে পানি ত্যাগ হচ্ছে, সেটা 2600 ঘনসেন্টিমিটার, যা কিনা গৃহীত পানির অনুরূপ। তার মাধ্যমে এইভাবেই আমাদের দেহে যে একটা সাম্যাবস্থা, সেটা বজায় থাকতেছে, অর্থাৎ গৃহীত পানি এবং বর্জিত পানি সমান হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা সামনের দিকে আগাই। এখন আমরা জানবো যে অপচিতিমূলক বিপাক কী। অপচিতিমূলক বিপাক মানে হচ্ছে আমরা একটা বড় জিনিসকে ছোট জিনিসে রূপান্তর করতেছি। মানে অর্থাৎ একটা বড় ব্লক, মনে করো অনেকটা বড় ব্লক, এই ব্লকটাকে আমরা যদি ভাঙি, তাহলে ছোটো ছোটো ব্লক পাবো। তার মানে আমরা একটা অপচিতিমূলক বিপাক বলতে বোঝায় বড় জিনিসকে ছোটোতে রূপান্তর করা। যেমন ধরো আমাদের যে প্রোটিন কি? এই যে একটা প্রোটিন, এই প্রোটিনটা কিন্তু অনেকগুলো ছোটো অ্যামাইনো অ্যাসিড, প্রোটিনগুলো কিন্তু ছোটো ছোটো অ্যামাইনো অ্যাসিডের সমষ্টি। অর্থাৎ আমরা যদি প্রোটিনকে এভাবে ভাঙি, তার মানে কী পাবো? অ্যামাইনো অ্যাসিড পাবো। তাহলে এই প্রোটিনের অপচিতিমূলক যদি বিপাক হয়, তাহলে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। এখন এইটা আমাদের কোথায় কাজে লাগবে? এটা হচ্ছে আমাদের এর যে রেচনের যে সংখ্যাটা, এখানে অপচিতিমূলক বিপাক কথাটা আসবে। তো এটা জানার জন্য আর কি আগে থেকে জানা। তো আসার সামনের দিকে আগাই। এখন রেচন কি? এটা কিন্তু জ্ঞানমূলকে আসে, মানে কয়ের অ্যান্সারে কিন্তু কোশ্চেনের অ্যান্সারটা আসে অনেক। তো রেচন কি? রেচন হচ্ছে যে প্রক্রিয়ায় নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থকে দেহ থেকে নিষ্কাশিত হয়, তাই রেচন। আর যে তন্ত্রের মাধ্যমে এই রেচন কাজ সম্পন্ন হয়, সেটা হচ্ছে রেচনতন্ত্র। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেটা হচ্ছে প্রধান রেচন তন্ত্র কোনটা? এটা কিন্তু অনেক ম্যাথ, ড্যাট, অনেক জায়গায় কোশ্চেন এসেছে, প্রধান রেচনতন্ত্র কোনটা? তাহলে প্রধান রেচনতন্ত্র কোনটা? সেটা হচ্ছে বৃক্ক। আচ্ছা, সামনের দিকে আগাই।
এখন ইউরিওটেলিক প্রাণী, ইউরিকোটেলিক প্রাণী, এখন আমরা দেখব ইউরিওটেলিক প্রাণী, ইউরিওটেলিক প্রাণী কোনটা, ইউরিকোটেলিক প্রাণী কোনটা এবং অ্যামাইনোটেলিক প্রাণী কোনটা। তাহলে ইউরিকোটেলিক প্রাণী হচ্ছে সেই সকল প্রাণী যেগুলোর প্রধান রেচন উপাদান হচ্ছে ইউরিয়া। তাহলে কোনগুলো? মানুষ এবং কিছু সামুদ্রিক প্রাণী। আর ইউরিকোটেলিক প্রাণী হচ্ছে যে সকল প্রাণীর প্রধান রেচন পদার্থ হচ্ছে ইউরিক অ্যাসিড, যেমন পতঙ্গ, সাপ, টিকটিকি, পাখি। আর অ্যামাইনোটেলিক প্রাণী হচ্ছে যে সকল প্রাণীর প্রধান রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া। তাহলে সম্ভবত এটা ইউরিয়া হবে না, এক মিনিট অনেক ক্রস চেক করে নিই। সম্ভবত এটা অ্যামাইনো অ্যাসিড হওয়ার কথা, ইউরিয়া তো না হওয়ারই কথা। এক মিনিট অ্যামোনিয়া। আচ্ছা, অ্যামাইনোটেলিক প্রাণী হলে তো অবশ্যই অ্যামোনিয়া হবে। তাহলে প্রধান রেচন উপাদান হবে এখানে, তাহলে অ্যামাইনোটেলিক প্রাণীর ক্ষেত্রে প্রধান রেচন উপাদান হবে অ্যামোনিয়া। তো আসলে আমাদের এখানে একটা ভুল হয়েছে, ভুলটা এই যে এখানে ইউরিয়া হবে না, অ্যামাইনোটেলিক প্রাণী, তার মানে প্রধান রেচন উপাদান হচ্ছে অ্যামোনিয়া। কোনগুলো? যেমন হাইড্রা, কেঁচো, মাছ, এগুলো হচ্ছে অ্যামাইনোটেলিক প্রাণী। প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, এখন এই যে ইউরিকোটেলিক প্রাণী, ইউরিওটেলিক প্রাণী, অ্যামাইনোটেলিক প্রাণী, এখান থেকে এসে পড়তে হবে কি? পড়তে হবে এগুলোর উদাহরণগুলো, যে মানুষ ও কিছু স্থলজ প্রাণী, এগুলো হচ্ছে ইউরিকোটেলিক প্রাণী। তারপর হচ্ছে পতঙ্গ, সাপ, টিকটিকি, পাখি, এগুলো কী প্রাণী? এটা হচ্ছে ইউরিকোটেলিক প্রাণী। এটা আমরা কীভাবে নিমোনিক দিয়ে মনে রাখতে পারি? না, নিমোনিকটা হচ্ছে পাটিসাপটা। নিমোনিক হচ্ছে পাটিসাপটা। এখানে পতে আমরা বলবো পতঙ্গ, টিতে টিকটিকি, শতে সাপ, আর শতে সাপ, টতে টিকটিকি বা আচ্ছা, তাহলে আমরা এই পাটিসাপটা দিয়ে আমরা এই নিমোনিক দিয়ে মনে রাখতে পারি। এক মিনিট, পতে পাখি, টিতে টিকটিকি, দেন সাপ তো সাপ, আরেকটা কি গেল? দেন এগেইন পথে আসবে পতঙ্গ। তাহলে পাখি, টিকটিকি, সাপ, পতঙ্গ, এর মাধ্যমে আমরা এই আমাদের ইউরিকোটেলিক প্রাণী যেটা আছে সেটাকে মনে রাখতে পারি। তো আমরা সামনের দিকে আগাই। এখন একটা সুন্দর এমসিকিউ দেখি। এমসিকিউর মধ্যে বলা আছে যে নিচের কোনটি ইউরিকোটেলিক নয়? এটা কিন্তু একটা ম্যাটের এমসিকিউ, সম্ভবত 18-19 আসছিল। আচ্ছা, কোনটি ইউরিকোটেলিক প্রাণী নয়? তো আমরা আগের স্লাইডে একবার ফেরত যাই। তাহলে ইউরিকোটেলিক প্রাণী একটু মুছে দিতে হবে। আচ্ছা, সরি। আচ্ছা, তাহলে ইউরিকোটেলিক প্রাণীর মধ্যে আমরা পড়লাম কি? ইউরিকোটেলিক প্রাণীর মধ্যে আমরা পড়লাম পতঙ্গ, সাপ, টিকটিকি বা পাটিসাপটা মনে রাখতে হবে। পতঙ্গ, সাপ, টিকটিকি, পাখি। তাহলে এই চারটার মধ্যে যা থাকবে সেটা ইউরিকোটেলিক, এর বাইরে গেলে সেটা ইউরিকোটেলিক প্রাণী নয়। তাহলে এটার বাইরে কোনটা আছে? তাহলে সাপ, এটা ইউরিকোটেলিক প্রাণী। টিকটিকি অবশ্যই ইউরিকোটেলিক প্রাণী। পাখি ইউরিকোটেলিক প্রাণী। তাহলে অ্যান্সারটা হবে কেঁচো। কেঁচো ইউরিকোটেলিক প্রাণী নয়। তাহলে কেঁচো কোন প্রাণী? কেঁচো হচ্ছে আমাদের অ্যামাইনোটেলিক প্রাণী। আচ্ছা, অ্যামাইনোটেলিক প্রাণীর প্রধান রেচন পদার্থ কি? অ্যামোনিয়া। আচ্ছা, আর এখানে গুরুত্বপূর্ণ একটা ইনফো আছে যে লোহিত রক্তকণিকার ভাঙ্গনের ফলে বিলিরুবিন ও বিলিবার্ডিন সৃষ্টি হয়। তাহলে লোহিত রক্তকণিকা কোনগুলো? এটা হচ্ছে আরবিসি। আরবিসি ভাঙলে আমরা বিলিরুবিন এবং বিলিবার্ডিন পাবো। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, সামনের দিকে আগাই।
এখন তো আমরা বললাম প্রধান রেচনাঙ্গ কোনটা? প্রধান রেচনাঙ্গ হচ্ছে আমাদের বৃক্ক বা কিডনি। তাহলে আমাদের সহকারী রেচনাঙ্গ কোনটা হবে? আমাদের সহকারী রেচনাঙ্গ হবে তোমার ত্বক, ফুসফুস, যকৃৎ, পুষ্টিনালী। এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো সহকারী রেচনাঙ্গ ত্বক, ফুসফুস, যকৃৎ, পুষ্টিনালী। এবং আমাদের যে রেচন ক্রিয়া তার 80% রেচন সম্পন্ন হয় বৃক্কের মাধ্যমে, মানে প্রধান রেচনাঙ্গ যেটা সেটার মাধ্যমে। আর 20% যেগুলো সেটা হচ্ছে এই সহকারী রেচনাঙ্গের মাধ্যমে আমাদের রেচন ক্রিয়া সম্পন্ন হয়। আচ্ছা, সামনের দিকে আগাই। এখন আমাদের রেচনতন্ত্রে কী কী উপাদান আছে? আমাদের রেচনতন্ত্রে আছে, মানুষের রেচনতন্ত্রে কী কী আছে? একজোড়া বৃক্ক আছে, আমাদের রেচনতন্ত্রে একজোড়া বৃক্ক আছে, একজোড়া রেচন নালী বা ইউরেটার আছে, দেন মূত্রথলি আছে। মূত্রথলি কয়টা? একটা মূত্রথলি আমাদের আছে, কিন্তু একটা মূত্রথলি আছে। দেন মূত্রনালী, আমাদের একটা মূত্রনালী আছে। তাহলে একজোড়া বৃক্ক, এই বৃক্ষতে কী হয়? বৃক্ষতে আমাদের মূত্র তৈরি হয়। দেন একজোড়া আমাদের যে ইউরেটার যেটা আছে, ইউরেটার কী করে? ইউরেটার হচ্ছে আমাদের বৃক্ক থেকে এই ইউরেটারের সাহায্যে মূত্রটা কোথায় যায়? মূত্রথলিতে যায়। এখানে হেল্প করে কি? ইউরেটার। তাহলে আমাদের বৃক্ক থেকে যে মূত্রটা উৎপন্ন হচ্ছে সেটা মূত্রথলিতে নিয়ে যাচ্ছে কি? ইউরেটার। মানে একটা এটা যদি আমাদের যদি কিডনি হয় তাহলে, আর এটা হচ্ছে আমাদের মূত্রথলি, যেটা মূত্রথলি হয়, এটা হচ্ছে কিডনি, কে দিয়ে বললাম কিডনি, এখান থেকে। তাহলে এটা হচ্ছে ইউরেটার, এই দুটো হচ্ছে আমাদের ইউরেটার। এই ইউরেটারের মাধ্যমে এটা হচ্ছে মূত্রথলিতে আমাদের মূত্র জমা হয় এবং তারপর মূত্রনালী দিয়ে বের হয়ে যায়, শেষ। তারপর মূত্রথলি কোনটা? মূত্রথলি যে মূত্রথলি, এখানে আমরা মূত্রটা জমা রাখতেছি। দেন মূত্রনালীর মাধ্যমে বাইরে নিক্ষেপ হয়ে যাচ্ছে। সামনের দিকে আগাই। দেন আমরা শুরু করবো বৃক্ক কি? এই যে আমাদের বৃক্ক হচ্ছে একটা, মানে এই বৃক্ষের বাহিরের দিকটা হবে উত্তল আর ভিতরের দিকটা হবে অবতল। এবং মুখের অবস্থানটা কোথায় হবে? এটা হচ্ছে থোরাসিক 12। এটা কিন্তু থোরাসিক 12। আমাদের গ্রীবাদেশীয় যে ইয়েগুলো আছে না, থোরাসিক বা গ্রীবাদেশীয় যে কশেরুকাগুলো আছে, এটা হচ্ছে T12, মানে থোরাসিক কশেরুকা 12। আর এটা হচ্ছে লাম্বার, তাহলে থোরাসিক কশেরুকা 12 আর লাম্বার কশেরুকা 3। তাহলে বৃক্কের অবস্থান কোথায়? থোরাসিক কশেরুকা 12 তার নিচের প্রান্তে এবং লাম্বার কশেরুকার উপর প্রান্ত, মানে থোরাসিক কশেরুকার নিচের প্রান্ত থেকে 3 নম্বর লাম্বার কশেরুকার উপর প্রান্ত পর্যন্ত আমাদের যে বৃক্ক অবস্থান করে। আর বৃক্ষটা দেখতে কেমন? বৃক্ষটা হচ্ছে সিমের বিচির মতো। সামনের দিকে আগাই। এখন ইউরেটার, এখানে আমরা বলবো হচ্ছে ইউরেটার বা হচ্ছে মূত্র নালী, না ইউরেটারকে মূত্র নালী বলা হয়তো, রেচন নালী, সরি, ইউরেটার বা রেচন নালী, ইউরেটার বা রেচন নালী। ইউরেটারের দৈর্ঘ্য কতটুকু? ইউরেটারের দৈর্ঘ্য আমরা জানি এমসিকিউর জন্য, এগুলো সব এমসিকিউর জন্য লাগবে। দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার। মূত্রথলি হচ্ছে যে মূত্রথলিতে ডেট্রুসন নামক পেশি থাকে। এই পেশির সংকোচনের মাধ্যমেই যেটা আমাদের যে মূত্রটা সেটা বের হয়। তো অনিচ্ছিক পেশি থাকে, তো ডেট্রুসন নামক অনিচ্ছিক পেশি থাকে। দেন 700 থেকে 800 ml পর্যন্ত, মিলিলিটার পর্যন্ত মূত্র আমাদের মূত্রথলিটা ধারণ করতে পারে। কিন্তু আমাদের যদি 250 থেকে 300 মিলিলিটার মূত্র জমা হয়ে থাকে, তখনই জমা হওয়া মাত্রই আমাদের মূত্রত্যাগের ইচ্ছে থাকে। তাহলে 700 থেকে 750 ml মূত্র ধারণ করার সক্ষমতা থাকা সত্ত্বেও সেটা 200 থেকে 320 মিলি মূত্র জমা হলেই আমাদের মূত্রত্যাগের ইচ্ছা থাকে। আচ্ছা, তো সামনে এটা সবগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো সামনের দিকে আগাই। এখন আমরা মূত্র নালী বা ইউরেথ্রা, এখন আমরা বুঝি মূত্র নালী বা ইউরেথ্রা। দৈর্ঘ্য কতটুকু? 18 থেকে 19 সেন্টিমিটার। এবং এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে 18 থেকে 19 সেন্টিমিটার, থেকে এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে পুরুষের ক্ষেত্রে 18 থেকে 19 সেন্টিমিটার, আর মহিলাদের ক্ষেত্রে 3.5 থেকে 4 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে 3.5 থেকে 4 সেন্টিমিটার। দেন পুরুষের ইউরেথ্রার মাধ্যমে আমাদের বীর্যদের বাইরে, বীর্য বা সিমেন যেটা আছে, এটা কি হয়? আমাদের পুরুষের ইউরেথ্রার মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়। সামনের দিকে আগাই। মানুষের এখন একটা এমসিকিউ আলোচনা করি। এমসিকিউটা হচ্ছে মানুষের রেচনতন্ত্রে সাহায্যে কত শতাংশ রেচন পদার্থ
মানে বের হয়ে যায় আর কি। মানুষের হৃদযন্ত্রের সাহায্যে কত শতাংশ হৃৎপিণ্ড পদার্থ